আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং মডারেটর। আমাদের সঙ্গে আছেন ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন খ্যাতিমান বক্তা। দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে অকাট্য যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ডক্টর জাকির বেশ বিখ্যাত। গত ১৩ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ১৩০০ বেশি পাবলিক লেকচার দিয়েছেন। তিনি অন্যান্য ধর্মের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সাথে বেশ কিছু সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমেরিকার ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তিনি একটা বিতর্ক করেছিলেন শিকাগোতে ২০০০ সালের ১ এপ্রিল। সেখানে অসামান্য সাফল্যের সাথে তিনি প্রমাণ করেন যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞান পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এরপর তিনি আলোচনা করেন ইন্ডিয়ার বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সাথে, যা টপিক ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম ও ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। এটা হয়েছিল ব্যাঙ্গালোরে ২০০৬ সালের ২১শে জানুয়ারি। এখানেও ডক্টর জাকির অত্যন্ত সাফল্যের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ প্রচার করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ার সবচাইতে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে ২০০৯ সালে। এছাড়াও ২০১০ সালে ডক্টর জাকির ছিলেন সেই ১০০ জনের মধ্যে একজন। ২০০৯ সালে তাকে তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাবান আধ্যাত্মিক গুরু বলা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর, আর বাবা রামদেব ছিলেন তার আগে। আর এবছর ২০১০ সালে তিনি তাদেরকেও অতিক্রম করেছেন। ডক্টর জাকিরকে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেলে প্রায়ই দেখা যায়। এছাড়াও ডক্টর জাকির হলেন পিস টিভির প্রতিষ্ঠাতা। এখন পৃথিবী জুড়ে ১০ কোটিরও বেশি মানুষ পিস টিভি দেখেন। ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে ইসলাম ও মুসলিমদের পক্ষে কথা বলেছেন একটি টক শোতে, ওয়াক দ্য টক। উপস্থাপক ছিলেন শেখর গুপ্ত, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ। আর এনডিটিভিতে এই অনুষ্ঠানটি ওয়াক দ্য টক দেখানো হয়েছিল ২০০৯ সালের ৭ই মার্চ এবং ৮ই মার্চ। পৃথিবীর ২০০টারও বেশি দেশে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে ডক্টর জাকিরকে প্রায় প্রতিদিনই দেখা যায়। তার বিভিন্ন লেকচার, আলোচনা আর বিতর্ক ভিসিডি ও ডিভিডি আকারে পাওয়া যায়। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর তিনি কয়েকটি বইও লিখেছেন। পিস টিভির স্থপতি হলেন তিনি, আর পিস টিভির মাধ্যমেই তিনি সমস্ত বাধা অতিক্রম করে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছেন। মানুষকে ইসলাম সম্পর্কে সচেতন করে তুলেছেন, বিভিন্ন ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছেন। পিস টিভির দর্শক এখন ১০ কোটিরও বেশি। এই দর্শকরাই একদিন ইসলাম ধর্মের সত্য, সঠিক আর শান্তির বাণী পুরো পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ইসলাম আর মুসলিমদের সম্পর্কে ছড়ানো কুৎসার প্রতিবাদ করবেন, যেগুলো প্রচার করছে কিছু ক্ষমতাবান কর্পোরেট মিডিয়া, ইসলাম বিরোধী সরকার আর তাদের সমর্থকরা। এবারে আমি আজকের অনুষ্ঠানের টপিকটা নিয়ে বলি টিভি টক শোজ। ডিকশনারি অনুযায়ী টিভি টক শোর অর্থ একটি অনুষ্ঠান যেখানে বিখ্যাত লোকজন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, অথবা টেলিফোনে দর্শকদের সাথে কথা বলেন। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা ডক্টর জাকিরের কাছে জানতে চাইব যে এই টক শোগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলোর ফরম্যাটটা কি রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাই ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দর্শকরা তারা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে। তারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চায় যে এগুলোর পার্থক্যটা কি। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো আর টিভি টক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে যদি পার্থক্যের কথা বলতে হয়, কোনো টিভি টক আর টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন আর টিভি টকশোর মধ্যে
টিভি টকে ধারাবাহিকভাবে কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি, সেটা হয় ক্যামেরার সামনে, কোনো দর্শক থাকে না, তিনি ক্যামেরায় চোখ রেখে কোনো ইন্টারাপশন ছাড়াই বলে যান। এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ, সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন কোনো একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের। অনুষ্ঠানের হোস্ট সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন, আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন। এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন, হতে পারে 2, 3, 4, 5 জন বা আরও বেশি। তারা প্রত্যেকে হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ, অথবা সেই প্যানেলে থাকতে পারে দুটো গ্রুপ, একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে। এই হলো প্যানেল ডিসকাশন। সেখানে একজন মডারেটর থাকেন, আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান। তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন। এরপর যদি টিভি টক শোর কথা বলতে হয়, এটা এসেছে কিছুদিন আগে, শেষ 2 দশকে। এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার। কোনো টিভি টক শোতে হয়তো একজন হোস্ট আর একজন সেলিব্রিটি থাকেন অথবা একজন বিশেষজ্ঞ। সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে, অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন, কয়েকজন লোক সেখানে থাকবে, তারা সেই প্যানেলে বসবে, আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন। হতে পারে সবার মতামত একরকম অথবা এক একজনের এক এক রকম মত। আর যখন তাদের প্রশ্ন করা হবে, যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয়, তাহলে দর্শকরাও সেই আলোচনায় অংশ নিতে পারে। হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে, আলোচনাতেও অংশ নেবে, একেবারে লাইভ শো, সরাসরি দর্শক দেখতে পারবে। এই হলো টিভি ইন্টারভিউ, টিভি টক, প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য। জাজাকাল্লাহ, আমরাও পার্থক্যগুলো বুঝতে পারলাম। আপনি এগুলোর মধ্যে কোনটাকে বেশি পছন্দ করেন? টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো, টিভি টক, নাকি পাবলিক লেকচার? কোনটাকে বেছে নেবেন আর কেন? আপনি যদি সবগুলোর মধ্য থেকে বেছে নিতে বলেন, আমার সবচেয়ে প্রিয় পাবলিক লেকচার, এরপরে আমি বেছে নেব টিভি টক। কারণ হলো, কোনো একটা পাবলিক লেকচার আর একটা টিভি টকে কেউ আমাকে বাধা দেবে না। আমার কথাগুলো কোনো রকম বাধা ছাড়াই বলতে পারবো। অন্যান্য অনুষ্ঠানে একজন হোস্ট থাকেন অথবা একজন মডারেটর, আর তার উপরে নির্ভর করবে আমার মতামতটা জানাতে পারবো নাকি জানাতে পারবো না। এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। তবে অন্যান্যগুলোর বদলে আমি পাবলিক লেকচার আর টিভি টক শোকেই বেশি পছন্দ করি। যদি আপনাকে বলা হয় যে কোনো একটা বেছে নেন, পাবলিক লেকচার অথবা টিভি টক, আপনি কোনটা বেছে নেবেন আর কেন? পাবলিক লেকচার আর টিভি টকের মধ্যে স্বাভাবিকভাবেই পাবলিক লেকচারটাকে আমি বেছে নেব। কারণ পাবলিক লেকচারের সামনে কিছু দর্শক থাকে, তাই বক্তার কথার প্রভাব আরও বেশি পড়বে। ক্যামেরার সামনে কথা বলা অনেকটা দেয়ালের সামনে কথা বলার মতো, তাই আমি লোকজনের সামনে লেকচার দিতে বেশি পছন্দ করি। পাবলিক লেকচার সময়টা বিভিন্ন রকম হতে পারে, আধ ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটাই বেশি ভালো। কারণ পাবলিক লেকচারে দাঁড়িয়ে কথা বলি আমি। টিভি টকে বসে কথা বলবেন, অবশ্য টিভি টকেও দাঁড়িয়ে কথা বলতে পারেন। আর পাবলিক লেকচার এটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন, তখন আপনার প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে। এখনকার দিনে বৈজ্ঞানিক গবেষণা বলে, যখন কেউ কোনো পাবলিক স্পিচ বা লেকচার দেন, 93% নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর, আর 7% বিষয়বস্তু। পাবলিক লেকচারে 7% নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তার বিষয়বস্তু, 93% প্রেজেন্টেশন স্কিল। আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গুয়েজ, আরও থাকে মডুলেশন, অঙ্গভঙ্গি, চোখের দিকে তাকানো। কারণ যখন কেউ কথা বলেন তার চোখও কথা বলে, হাতও কথা বলে। তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটাকেই। সেখানে আরও ভালোভাবে কথা বলা যায়, পাবলিক রিয়াকশনটাও দেখা যায়। আর টিভি টকে কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে। ডক্টর জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে 1000-এরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন। টিভি টক কতগুলো করেছেন? আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি। যদি টিভি টকের কথা বলেন, হয়তো কয়েকশো করেছি, সংখ্যাটা বলতে পারবো না। কয়েকশো হতে পারে, হয়তো 300-400 টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি এই
আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে? যদি প্রশ্নের কথা বলেন, আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে। আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি, আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দেই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয়। কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক। আর প্রশ্নোত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক, আরও বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে, আমার কাছেও। এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে। তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি। সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি, আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি। আমি চিরকুট পছন্দ করি না, কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে 30, 40 বা 100টা প্রশ্ন আসলো, কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে। দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি। সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন। কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি। যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন, তারপরে মুসলিমরা। কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি, মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে। সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন। আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।